নমস্কার। আজকের এই হৃদয়স্পর্শী গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কে কোথা থেকে গল্পটি শুনছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি যদি মন ছুঁয়ে যায় তবে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফেরা যাক। দেখুন চাচা মিয়া, আপনি এবার এই বেঞ্চটা ছেড়ে উঠে পড়ুন তো। দেখছেন না এটা স্টেশনের ভিআইপি ওয়েটিং রুম? এখানে এভাবে সাধারণ যাত্রীদের বসে থাকার নিয়ম নেই। একজন রেল পুলিশ কর্মকর্তা বেশ বিরক্তির সাথেই জালালউদ্দিনকে বললেন। জালালউদ্দিন রীতিমতো কাচুমাচু হয়ে উত্তর দিলেন, না বাবা, আমি কোথাও যাব না। আমার বড় ছেলে রফিক গেছে আমার জন্য একটু জল আর ট্রেনের টিকিট আনতে। ও দুজনের টিকিট একসাথেই কাটবে, তারপর আমরা ঢাকা যাব। ওর মানিব্যাগটা আবার গাড়িতেই পড়েছিল, তাই ওটা আনতেই স্টেশনের বাইরে গেছে। এই তো এখনই হয়তো চলে আসবে। ও এলেই আমরা উঠে পড়ব। তুমি জানো বাবা, আমার ছেলে আমাকে পুরো ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবে বলে অফিস থেকে অনেক দিনের ছুটিও ম্যানেজ করেছে। কথাগুলো বলেই জালালউদ্দিন এক অবুঝ শিশুর মতো ভিড়ের মাঝেই নিজের ছেলের ফেরার আশায় ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। গত ৬-৭ ঘণ্টা ধরে তার ক্লান্ত ঘোলাটে চোখজোড়া শুধু রফিককেই খুঁজে ফিরছিল। পুলিশ কর্মকর্তারা এসে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বৃদ্ধ কোনো কথাই কানে তুললেন না। শেষমেশ বিরক্ত ও ক্লান্ত হয়ে পুলিশরাও হাল ছেড়ে নিজেদের কাজে মন দিল। কারণ স্টেশনের এমন অভিজ্ঞতা থেকে তারা খুব ভালো করেই জানত এই বৃদ্ধের ছেলে আর কোনো দিনই ফিরে আসবে না। সকাল গড়িয়ে বিকেল হল, বিকেল পেরিয়ে স্টেশনে সন্ধ্যার আধার নামল, তবু ওই বয়স্ক চোখের আশার আলোটুকু নিভল না। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক মহিলা যাত্রীর ফোন বেজে উঠল, আর সেই আওয়াজে জালালউদ্দিন যেন চমকে উঠে দাঁড়ালেন। মহিলাটি ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতেই জালালউদ্দিনের ভুল ভাঙল। বুঝতে পারলেন ওটা রফিকের ফোন নয়। একরাশ হতাশা নিয়ে তিনি আবার বেঞ্চে ধপ করে বসে পড়লেন। এমন সময় স্টেশনের মাস্টারমশাই নিজে এসে জালালউদ্দিনের হাতটা ধরলেন। অত্যন্ত মমতার সুরে বললেন, চাচা, আপনি তো সেই সকাল থেকে না খেয়ে এখানে বসে আছেন, চলুন তো আমার সাথে। এটুকু বলেই তিনি বৃদ্ধকে নিজের অফিসে নিয়ে গেলেন। স্টেশন মাস্টারের ঘরে ঢুকে চারদিকে একবার চোখ বুলিয়ে জালালউদ্দিন ব্যাকুল হয়ে বলে উঠলেন, আমার ছেলে কোথায়? আপনারা তো বলেছিলেন ও হয়তো এদিকেই কোথাও অপেক্ষা করছে। কোথায় সে? কথাগুলো বলতে গিয়ে জালালউদ্দিনের গলা ভারী হয়ে এলো। কান্নার সুরটা তখন একদম স্পষ্ট। চাচা, সে হয়তো আসবে। তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি শেষ কবে খেয়েছেন? একটু চা খাবেন? মাস্টার মশাই সান্ত্বনা দেওয়ার স্বরে জিজ্ঞেস করলেন। একটু জল পাওয়া যাবে বাবা? সকাল থেকে গলাটা বড্ড শুকিয়ে কাঠ হয়ে আছে। চোখ মুছতে মুছতে জালালউদ্দিন বললেন। তখন একজন পিয়ন ছুটে গিয়ে এক গ্লাস জল আর কিছু বিস্কুট এনে দিল। খাবারগুলো হাতে নিয়ে জালালউদ্দিনের মনে হলো যেন কত যুগ পর তিনি খাবারের মুখ দেখছেন। এই সময় একজন পুলিশ অফিসার সেখানে এসে জিজ্ঞেস করলেন, চাচা, আপনার ছেলের কি নাম? সে কি কাজ করে? আপনাদের বাড়ি কোথায়? কিন্তু জালালউদ্দিনের মুখ থেকে কোনো কথাই ঠিকমতো বের হচ্ছিল না। সারাদিনের ধকল আর এক অজানা মানসিক আঘাতে তার মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিয়েছিল। সবাই বারবার একই প্রশ্ন করে ক্লান্ত হয়ে পড়ল, আর এদিকে জালালউদ্দিন শুধু ঘোরের মধ্যে একটা কথাই বিড়বিড় করে যাচ্ছিলেন, আমার রফিক আমাকে ঢাকা শহরে ঘুরতে নিয়ে যাবে। এভাবে দেখতে দেখতে ৩টে দিন কেটে গেল, কিন্তু তার ছেলের কোনো খোঁজই মিলল না। স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে স্টেশনে ছুটে এলেন। পরদিন সকাল হতেই বিভিন্ন খবরের কাগজ আর লোকাল টিভি চ্যানেলগুলোতে জালালউদ্দিনের খবর সম্প্রচারিত হতে শুরু করল। টিভির পর্দায় অঝরে কাঁদতে কাঁদতে জালালউদ্দিন কেবল একটা কথাই বলে যাচ্ছিলেন, কেউ আমার রফিককে এনে দাও বাবা, ও হয়তো কোথাও রাস্তা হারিয়ে ফেলেছে। টিভিতে জালালউদ্দিনের এই অসহায় মুখখানা দেখা মাত্রই ফাতেমার বুকটা যেন ধক করে উঠল। চমকে গিয়ে তার হাত থেকে ভাতের থালাটা মাটিতে ছিটকে পড়ল, আর দুচোখ বেয়ে অঝরে জলের ধারা নামতে শুরু করল। এক মুহূর্ত দেরি না করে সে তার স্বামীকে নিয়ে বাস ধরে সেই স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনে পৌঁছেই ফাতেমা ভিড় ঠেলে ছুটে গিয়ে জালালউদ্দিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তখন এক পুলিশ অফিসার ফাতেমাকে জিজ্ঞেস করলেন, কি আপনি মা? আপনি কি এই বৃদ্ধকে চেনেন? ফাতেমা কান্নার চোটে টু শব্দটিও করতে পারছিল না। যে মানুষটি সারা জীবন নিজের হাসি খুশি স্বভাব দিয়ে পুরো গ্রামকে মাতিয়ে রাখতেন, সেই জালালউদ্দিনের আজ রাস্তার ভিখারির মতো দশা কিভাবে হলো, এ কথা ভেবেই ফাতেমা বিস্ময়ে ও কষ্টে হতবাক হয়ে গিয়েছিল।
ফাতেমার আজও স্পষ্ট মনে পড়ে তার বাবার সেই পুরনো দিনগুলোর কথা। জালালউদ্দিন ছিলেন গ্রামের সবচেয়ে নামকরা মৃৎশিল্পী। নিজের হাতের জাদুতে মাটি দিয়ে তিনি এমন সব মূর্তি আর তৈজসপত্র বানাতেন যে শহরের লোকেরাও তা দেখে অবাক হয়ে যেত। যখনই জালালউদ্দিনের সাথে হালিমার বিয়ে ঠিক হলো, তখন হালিমার মনের ভেতর বেশ একটা ভয় কাজ করছিল। কারণ জালালউদ্দিনের পরিবার ছিল বেশ বড়সড়, যৌথ পরিবার। অন্যদিকে হালিমা বড় হয়েছিল খুব ছোট্ট একটা সংসারে। কিরে হালিমা, কি ভাবছিস তুই? এমন মন খারাপ করে বসে আছিস কেন? একদিন হালিমার ছোটবেলার বান্ধবী রাবেয়া তাকে দেখতে এসে জিজ্ঞেস করল। তেমন কিছু না রে। আচ্ছা রাবেয়া, তোর তো একটা বড় যৌথ পরিবারে বিয়ে হয়েছে, সেখানে তোর অভিজ্ঞতা কেমন? বড় পরিবার মানেই তো সারাদিন অনেক ঝামেলা, তাই না? কথায় কথায় হালিমা রাবেয়াকে প্রশ্নটি করেই বসল। আরে ভাই, সে কথা আর বলিস না। শ্বশুরবাড়ি মানেই তো একগাদা নিয়ম কানুন আর হাড় ভাঙা খাটুনি। তার উপর বড় পরিবার হলে তো কথাই নেই। সারাদিন কেবল ফরমায়েশ খাটা আর সবার মন জুগিয়ে চলা, এই তো বড় সংসারের আসল রূপ। মুখটা একটু বাঁকিয়েই রাবেয়া উত্তর দিল। রাবেয়ার মুখে এসব কথা শুনে হালিমা আরও বেশি ঘাবড়ে গেল। সে প্রায়ই মনে মনে ভাবত, বাবার কি খুব দরকার ছিল আমাকে এমন একটা বড় পরিবারে গছিয়ে দেওয়ার? হে মাবুদ, এখন তুমি আমাকে রক্ষা করো। প্রায়ই একা একা বসে সে কথাগুলো বিড়বিড় করত। তার পরিচিত যত মেয়ের বিয়ে হয়েছিল, সবাই কেবল শ্বশুরবাড়ির দুর্নামই গাইত। এসব শুনে শুনে বিয়ের আগে থেকেই হালিমার মনে একটা গভীর ভয় বাসা বেঁধেছিল। যাই হোক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্দিষ্ট দিনে বেশ ধুমধাম করেই তাদের বিয়েটা হয়ে গেল। হালিমা যখন প্রথমবার তার নতুন শ্বশুরবাড়িতে পা রাখল, তখন সবাই তাকে খুব আদর যত্ন করেই বরণ করে নিল। হালিমার খুব শখ ছিল পড়াশোনা করার, কিন্তু বাবার সংসারে অভাব থাকায় মাঝপথেই তাকে পড়া ছাড়তে হয়েছিল। শ্বশুরবাড়িতে পা দিয়েই সে দেখল শাশুড়ি, ননদ, দেওর আর অগুন্তি আত্মীয় স্বজনে পুরো বাড়ি গমগম করছে। সবাই নতুন বউকে ঘিরে সারাক্ষণই একটা উৎসবের আনন্দে মেতে রইল। বিয়ের কয়েকদিন পরের কথা। সেদিন হালিমার প্রথমবার শ্বশুরবাড়ির সবার জন্য রান্না করার কথা। ভয়ে হালিমার তো হাত পা কাঁপতে শুরু করল। সে টুকটাক রান্না করতে পারত ঠিকই, কিন্তু ৩-৪ জনের জন্য রাঁধা আর ২৫ জনের জন্য রান্না করার মধ্যে যে আকাশ পাতাল তফাত। তার উপর এমন বিশাল এক রান্নাঘর, আর প্রতিটি মানুষের আলাদা আলাদা পছন্দ। সকাল থেকেই দূর দূরান্তের আত্মীয়রা জড়ো হতে শুরু করল। সবাই নতুন বউয়ের হাতের রান্না খাবে। বৌমা, আজ কিন্তু খাবারে পোলাও আর খাসির মাংস থাকা চাই। সাথে একটু পায়েস আর ভাজাও রেখো। শাশুড়িমা নিজে রান্নাঘরে এসে হালিমাকে মেনুটা ধরিয়ে দিয়ে গেলেন। ওদিকে বড় বড় হাঁড়ি আর পিল্লাই সাইজের ডিকচিগুলো দেখেই হালিমার মাথা ঘোরার জোগাড়। তবে শাশুড়িমা হালিমার মুখের দিকে একবার তাকিয়েই ঠিক বুঝতে পারলেন যে নতুন বউ ভেতরে ভেতরে বেশ ভয় পেয়ে গেছে। শোনো বৌমা, মাংস আর পায়েসটা আমি ভোরবেলা উঠেই বসিয়ে দিয়েছিলাম, ওগুলো একেবারে তৈরি। আর পোলাওটা তোমার ছোট ননদ রাহেলা বানিয়ে দেবেক্ষণ। হাসি মুখে হাঁড়ির ঢাকনা খুলতে খুলতে শাশুড়িমা বললেন। মা, এসব আপনারা কখন বানালেন? আর কেনই বা এত কষ্ট করতে গেলেন? আজকের রান্না তো সব আমারই করার কথা ছিল। হালিমা ভীষণ অবাক হয়ে বলল। আস্তে মা, বাইরে মেহমানরা সব বসে আছে। ওরা যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে এসব তুমি একা হাতে করনি। আমরা সবাই মিলেই ভোরবেলায় উঠে কাজগুলো এগিয়ে রেখেছি। ঠিক তখনই হালিমার বড় জ্যাঠাইমা শাশুড়ি রান্নাঘরে ঢুকে তাগাদা দিয়ে বললেন, চলো চলো, এবার তুমি শাড়ির আঁচলটা কোমরে গুজে একটু দারুণ ব্যস্ত হওয়ার ভান করো দেখি। হালিমা ছল ছল চোখে বলল, সব কাজ তো আপনারাই করে দিলেন, আমার জন্য তো কিছুই বাকি রাখলেন না। শ্বশুরবাড়ি যে এত আপন আর মায়ার জায়গা হতে পারে তা সে কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তা তো করেছি বৌদি, কিন্তু বাইরের লোকদের তো মনে হতে হবে যে নতুন বউ রাঁধতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে একাকার, তাই তোমাকে একটু ক্লান্ত তো দেখাতে হবে, তাই না? ছোট ননদ রাহেলা হাসতে হাসতে হালিমার শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে তার কপালের চুলগুলো ইচ্ছে করেই একটু এলোমেলো করে দিল। দুপুরে যখন সবাই মিলে খেতে বসল, তখন রান্নার প্রশংসায় সবাই রীতিমতো পঞ্চমুখ হয়ে উঠল। খাওয়ার শেষে সবাই নতুন বউ হালিমাকে অনেক উপহার আর হাত ভরে বকশিশ দিল। মেহমানরা সবাই খুশি মনে বিদায় নেওয়ার পর জ্যাঠাইমা শাশুড়ি হালিমার হাতে কিছু টাকা গুজে দিয়ে বললেন, নাও মা, এটা তোমার আজ চমৎকার রান্নার বকশিশ।
কিন্তু জ্যাঠাইমা, রান্না তো আমি একা হাতে করিনি, আপনারা সবাই মিলেই করেছেন, তাহলে আমি একা এই বকশিস কিভাবে নিই? হালিমা বেশ ইতস্তত করেই বলল, শোনো মা, এই পরিবারটা আমাদের সবার। তুমি হলে এই সংসারের নতুন সদস্য। আমরা খুব ভালো করেই জানি যে তুমি একটা ছোট পরিবার থেকে এসেছো। তোমার উপর শুরুতেই সব কাজের পাহাড় চাপিয়ে দিলে তুই এমনিতেই ভয় পেয়ে যেতে। মনে রেখো, পরিবার মানে কখনো বোঝা নয়। পরিবার মানে হলো একে অন্যের প্রতি ভরসা। আর এই বকশিসটা তো একান্তই তোমার প্রাপ্য অধিকার। কথাগুলো বলে জ্যাঠাইমা শাশুড়ি বড় স্নেহে হালিমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি সত্যি বলছি, আপনারা আমাকে যেভাবে এতটা আপন করে নিয়েছেন আমি তা ভাবতেও পারিনি। হাহার আগে আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম, কিন্তু আপনারা সবাই আমাকে এমনভাবে ভালোবেসে আপন করে নিলেন যে এখন মনে হচ্ছে আমি যেন আমার নিজের বাড়িতেই আছি। আবেগে কাঁদতে কাঁদতে হালিমা মনের কথাগুলো বলে ফেলল। সংসার তো এভাবেই চলে রে মা। যখন পরিবারের সবাই সবার পাশে এসে দাঁড়ায়, ঠিক তখনই তো সংসারটা সুখের হয়। একটা সুতোয় যেমন অনেকগুলো পুঁতি একসঙ্গে সুন্দর করে গাঁথা থাকে, ঠিক তেমনি বিশ্বাস আর ভালোবাসার সুতো দিয়ে আমরা এই বাড়ির সবাইকে বেঁধে রেখেছি। তুমিও চেষ্টা করো এই বাঁধন যেন কখনো আলগা হতে না দাও। জ্যাঠাইমা শাশুড়ি নিজের আঁচল দিয়ে হালিমার চোখের জল সযত্নে মুছিয়ে দিয়ে বললেন। এভাবেই হাসি আনন্দে হালিমা আর জালালউদ্দিনের ভালোবাসার সংসারটা ধীরে ধীরে বড় হতে লাগল। তাদের ঘর আলো করে একে একে জন্ম নিল দুই ছেলে, রফিক আর শফিক, এবং সবার ছোট আদরের মেয়ে ফাতেমা। জালালউদ্দিন দিন রাত উঠোনে বসে মাটি মেখে হাড় ভাঙা খাটুনি খাটতেন, আর হালিমা পরম মমতায় পুরো সংসারটা সামলাতেন। সময় তো আর কারো জন্য থেমে থাকে না। বয়সের ভারে পরিবারের বয়স্ক মানুষগুলো একে একে এই মায়াপুরী ছেড়ে চিরবিদায় নিলেন। একসময় জালালউদ্দিন আর হালিমার এই ছোট্ট সংসারটাই মূল পরিবার হয়ে দাঁড়াল। ছেলেদের উচ্চশিক্ষার জন্য শহরে পাঠানো হলো, আর মেয়ে ফাতেমা গ্রামের স্কুলেই নিজের পড়াশোনা চালিয়ে যেতে লাগল। কিন্তু মানুষের জীবনে সুখ বোধহয় খুব বেশি দিন সয় না। হঠাৎ এক অজানা কঠিন অসুখে ভুগে হালিমা চিরদিনের মতো দুনিয়া ছেড়ে বিদায় নিল। স্ত্রীর মৃত্যুতে জালালউদ্দিন যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়লেন। কিন্তু সন্তানদের কচি মুখের দিকে তাকিয়ে নিজের বুকের পাথর চাপা শোক লুকিয়ে তিনি দ্বিগুণ পরিশ্রমে আবার কাজে লেগে পড়লেন। দিনকে রাত আর রাতকে দিন করে তিনি ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে লাগলেন। ফাতেমা বাড়িতে থেকে বাবার কাজে টুকটাক সাহায্য করত। সময়ের সাথে সাথে রফিক আর শফিক শহরে বেশ বড়সড় চাকরি জুটিয়ে নিল। শহরের মেয়ে দেখে বিয়ে করে সেখানেই নিজেদের আলাদা সংসার পাতল। আর আদরের মেয়ে ফাতেমার বিয়ে হল গ্রামেরই এক সহজ সরল স্কুল মাস্টারের সাথে। এখন জালালউদ্দিন গ্রামের ওই বিশাল শূন্য বাড়িতে একেবারে একাই থাকেন। বয়স বেড়েছে, শরীরে আর আগের মতো সেই জোর বা তেজ কিছুই নেই। মাটি ছানতে গেলে এখন হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে। ওদিকে তার শহরের ছেলের বউরা গ্রামের এই ধুলো বালি কাদা একদমই সহ্য করতে পারত না, তাই তারা এক প্রকার গ্রামে আসাই বন্ধ করে দিয়েছিল। এমন সময় একদিন হঠাৎ রফিক আর শফিক দুই ভাই গ্রামে এসে হাজির। অনেক দিন পর চোখের মণি দুই ছেলেকে কাছে পেয়ে জালালউদ্দিন তো আনন্দে একেবারে আত্মহারা। কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে ছেলেদের মনে লুকিয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক উদ্দেশ্য। বাবা, তুমি আর কতদিন এই জীর্ণ ভাঙা মাটির বাড়িতে একা একা পড়ে থাকবে? এই বাড়ির জমিও তো নেহাত কম নয়, বেশ অনেকটা। এটা এবার বিক্রি করে দাও, জমির এখন প্রচুর দাম। তুমি ওই টাকাটা সাথে নিয়ে আমাদের সাথে পাকাপাকিভাবে ঢাকা চলে চলো। বড় ছেলে রফিক সরাসরি প্রস্তাবটা পেরে বসল। কথাগুলো শুনে জালালউদ্দিন চমকে উঠলেন, ব্যথিত কণ্ঠে বললেন, এইসব কি বলছিস তুই রফিক? এই পুরো বাড়ি জুড়ে যে তোদের মৃত মায়ের স্মৃতি জড়িয়ে আছে। এই উঠোনেই তো তোরা দুই ভাই হামাগুড়ি দিয়ে বড় হয়েছিস। এই মাটিই তো আমার মা। আমি যতদিন বেঁচে আছি আমার নিঃশ্বাস থাকতে এই ভিটে মাটি কোনোদিন বিক্রি হবে না। পাশ থেকে ছোট ছেলে শফিক বিরক্ত হয়ে বলল, আরে বাবা, তুমি তো বাস্তবটাই বুঝতে চাইছো না। শহরে আমাদের এত সুন্দর ফ্ল্যাটে থাকবে, আরামে খাবে দাবি আর ঘুমোবে। শুধু শুধু এখানে কষ্ট করে পড়ে থেকে তোমার কি লাভ? জালালউদ্দিন কিছুতেই রাজি হলেন না, কিন্তু ছেলেরা নাছোড়বান্দা। তারা নানা রকম আবেগ মেশানো কথায় তাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগল। এক পর্যায়ে তারা সুর নরম করে বলল, ঠিক আছে বাবা, মানলাম
এখন জমি বিক্রি করতে হবে না, কিন্তু তুমি তো অন্তত কয়েকদিনের জন্য আমাদের ওখানে গিয়ে থাকতে পারো। তোমার নাতি নাতনিরা তোমাকে খুব দেখতে চায়। নাতি নাতনিদের কথা শুনে জালালউদ্দিনের মনটা গলে গেল এবং তিনি ছেলেদের সাথে ঢাকায় যেতে রাজি হয়ে গেলেন। কিন্তু শহরের সেই বদ্ধ 4 দেয়ালের খাঁচায় বন্দী হয়ে জালালউদ্দিনের জীবনটা যেন নরকের মতো দুর্বিষহ হয়ে উঠল। সকাল হতেই ছেলেরা তাড়াহুড়ো করে অফিসে চলে যেত আর বাচ্চারা ছুটত স্কুলে। ফাঁকা ফ্ল্যাটে সারাদিন পড়ে থাকতেন শুধু জালালউদ্দিন আর তার বড় ছেলের বউ। বাবা, আপনি তো সারাদিন চুপচাপ বসেই থাকেন, তার চেয়ে বরং এই সবজিগুলো একটু কেটে দিন না। আর হ্যাঁ, একটা কথা, আপনার পায়ে সবসময় কাদা ময়লা লেগে থাকে, দয়া করে আমার ওই দামি ড্রয়িং রুমের কার্পেটের ওপর দিয়ে একদম হাঁটবেন না। বড় ছেলের বউ অত্যন্ত রুক্ষ স্বরে মুখ ছামটা দিয়ে কথাগুলো শুনিয়ে দিল। জালালউদ্দিন টু শব্দটিও না করে নীরবেই সবজিগুলো কেটে দিতেন। তার কেবলই মনে হতো তিনি যেন নিজেরই জন্ম দেওয়া ছেলের বাড়িতে এক অবৈতনিক কাজের লোক হয়ে গেছেন। সারাদিন এই বন্দি দশা, বাইরে খোলা হাওয়ায় বেরোনোর কোনো উপায় নেই, এমনকি মন খুলে কারো সাথে যে দুটো কথা বলবেন সেই সুযোগটুকুও নেই। নাতি নাতনিরাও তার কাছে ঘেঁষতে চাইত না, তারা সারাক্ষণ নিজেদের মোবাইল আর কার্টুন নিয়েই মেতে থাকত। এর কয়েকদিন পরেই ছোট ছেলে শফিক এসে হাজির। সে বলল, বাবা, এবার তুমি আমার বাসায় চলো, ওখানে কয়েকদিন ঘুরে আসবে। কিন্তু শফিকের বিলাসবহুল বাসাতে গিয়েও জালালউদ্দিন দেখলেন সেই একই চিত্র। সেখানেও তাকে দিয়ে ফাই ফরমাস আর ঘরের টুকিটাকি কাজ করানো হতো এবং কথায় কথায় তাকে সারাক্ষণ এটাই মনে করিয়ে দেওয়া হতো যে শহরের এই আধুনিক জীবনে তিনি বড্ড বেমানান, একেবারে অচল। এভাবে 1 মাস কাটতে না কাটতেই জালালউদ্দিনের একেবারে দমবন্ধ হয়ে আসতে লাগল। এক সন্ধ্যায় তিনি 2 ছেলেকে ডেকে বললেন, বাবারে, তোদের এই ইটের খাঁচায় আমার আর এক দণ্ডও ভালো লাগছে না। তোরা দয়া করে আমাকে আমার সেই পুরনো গ্রামে দিয়ে আয়। আমি আমার সেই সোঁদামাটির গন্ধ আর খোলা আকাশ ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। কথাগুলো শুনে ছেলেরা নিজেদের মধ্যে অর্থপূর্ণভাবে মুখ চাওয়াচাওয়ি করল। তারা খুব ভালো করেই বুঝতে পারল যে এই জেদি বুড়োকে দিয়ে কোনোভাবেই গ্রামের ওই জমি বিক্রি করানো সম্ভব নয়। তাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা এক চরম নোংরা ও জঘন্য ফন্দি আঁটল। ঠিক আছে বাবা, তুমি যখন এখানে একেবারেই থাকতে চাইছ না, তখন আমরা তোমাকে আর জোর করব না। তবে যাওয়ার আগে তোমাকে একটা খুব বড় মাজারে নিয়ে যাব বলে ভেবে রেখেছিলাম। কাল সকালে আমরা সবাই মিলে আগে মাজারে যাব, তারপর ওখান থেকে তুমি সোজা ট্রেনে করে গ্রামে চলে যেও। রফিক খুব স্বাভাবিকভাবেই কথাটা বলল। জালালউদ্দিন অতি সাধারণ ও সরল মনে ছেলেদের এই প্রতারণায় বিশ্বাস করে ফেললেন। পরদিন সকালে তারা বাবাকে স্টেশনে নিয়ে এলো এবং ট্রেনের টিকিট কাটার নাম করে তাকে একটা বেঞ্চে বসিয়ে রেখে সেই যে অন্ধকারে মিলিয়ে গেল, আর কোনোদিনই ফিরে এলো না। ফাতেমার মুখে স্টেশনের এই পরিত্যক্ত হওয়ার ঘটনা শোনার পর জালালউদ্দিনের বুকের ভেতরটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। ফাতেমা বাবাকে সযত্নে নিজের বাড়িতে নিয়ে এলো। ফাতেমার স্বামীও তার শ্বশুরকে নিজের বাবার মতোই অগাধ সম্মান করতেন। এর ঠিক কয়েকদিন পরই রফিক ফাতেমার মোবাইলে ফোন করল। কি রে ফাতেমা, বাবা কি শেষমেশ তোর ওখানেই গিয়ে উঠেছে? যাক, ভালোই হয়েছে। তুই বরং এবার সুযোগ বুঝে বাবাকে বুঝিয়ে বল না, ওই গ্রামের জায়গা জমিটা যেন আমাদের 2 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দেয়। আমরা খুশি হয়ে তোকেও কিছু টাকা দিয়ে দেব, আর তুই বাবাকে সারা জীবন তোর কাছেই রেখে দিস। রফিক চরম নির্লজ্জের মতো কথাগুলো বলে ফেলল। কলটা তখন লাউড স্পিকারে দেওয়া ছিল। নিজের জন্ম দেওয়া ছেলের মুখে এমন কথা শুনে জালালউদ্দিন আর এক মুহূর্তও সহ্য করতে পারলেন না। তিনি ফাতেমার হাত থেকে ফোনটা রীতিমতো কেড়ে নিয়ে রাগে ফেটে পড়লেন। খুব ভালো করে কান খুলে শোন রফিক, ওই ইটের শহরে গিয়ে তোদের মনটাও একদম পাথরের মতো শক্ত আর অমানুষ হয়ে গেছে। তোদের মতো শহরের এই তথাকথিত আধুনিক সন্তানেরা জন্মদাতা বাবা মাকেও কোনো রক্তের সম্পর্ক ভাবে না, এরা কেবল ভাবে স্বার্থ আদায়ের হাতিয়ার। তোরা আমাকে কোনোদিন বাবা বলে ভাবিসনি, ভেবেছিস একটা টাকার খনি, যা ফুরিয়ে যাওয়ার আগে পর্যন্ত শুধু ফায়দা লোটা যায়। শোন, তোদের মতো বেঈমান আর স্বার্থপর ছেলেদের আমি আজীবনের জন্য ত্যায্য করলাম। আজ থেকে তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক বেঁচেনি। তোরা কোনোদিন ভুলেও আর আমার ছায়া মারাতে আসবি না। কথাগুলো বলে চরম আক্রোশে জালালউদ্দিন ফোনটা মাটিতে আছড়ে টুকরো টুকরো করে ফেললেন। এরপরই জালালউদ্দিন ডুকরে কেঁদে উঠলেন। হুঁ হুঁ করে কাঁদতে কাঁদতে তিনি কেবলই বলতে লাগলেন, আমি তো ওই বেঈমানদের জন্য সারা জীবন নিজের বুকের রক্ত জল করে দিয়েছিলাম রে ফাতেমা।
ওরাই শেষে আমার সাথে এমন চরম বেইমানিটা কিভাবে করতে পারল? ফাতেমা আর তার স্বামী দুজনেই তাকে জড়িয়ে ধরে অনেক সান্ত্বনা দিল। ফাতেমা চোখ মুছতে মুছতে বলল, বাবা, একটু শান্ত হও। যারা স্রেফ টাকার লোভেই নিজের জন্মদাতা বাবাকে অচেনা রাস্তায় ফেলে আসতে পারে, তাদের জন্য তুমি ভুলেও আর চোখের জল ফেলো না। তুমি আবার তোমার পুরনো কাজ শুরু করো বাবা। তোমার হাতের ওই অপরূপ জাদুর কথা কি তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? মেয়ের এই ভরসা দেওয়া কথায় জালালউদ্দিন যেন নতুন করে বাঁচার এক অদম্য প্রেরণা পেলেন। তিনি আবার পরম মমতায় মাটি ছানতে শুরু করলেন। তার হাতের সেই পুরনো অথচ নিপুণ ছোঁয়ায় ফের তৈরি হতে লাগল অপূর্ব সব টেরাকোটার শিল্পকর্ম। ফাতেমার স্বামী যত্ন করে সেই সব অনবদ্য শিল্পকর্মের ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দিলেন। আর দেখতে না দেখতেই খুব অল্প সময়ের মধ্যে জালালউদ্দিনের জাদুকরী কাজের প্রশংসা দেশ বিদেশের চারদিকে ছড়িয়ে পড়ল। শহরের নামি দামি সব বড় বড় শোরুম থেকে তার শিল্পের অর্ডার আসতে শুরু করল। জালালউদ্দিন নিজের গ্রামেই একটা বিশাল কর্মশালা বা স্টুডিও গড়ে তুললেন, যেখানে তার হাত ধরে গ্রামের আরও অনেক বেকার ছেলেমেয়ে নতুন করে কাজ পেল। তার খ্যাতি তখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে। টানা 5 বছরের এই অক্লান্ত পরিশ্রম আর সাধনার স্বীকৃতিস্বরূপ জালালউদ্দিন দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান শিল্পকলা পদক লাভ করলেন। জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন মাইকে অত্যন্ত সম্মানের সাথে জালালউদ্দিনের নাম ঘোষণা করা হলো, তখন সারা দেশের মানুষ টিভিতে মুগ্ধ হয়ে তাকে দেখছিল। ওই একই টিভিতে রফিক আর শফিকও তাদের বাবাকে দেখল। বাবার এই আকাশ ছোঁয়া বিপুল সম্মান আর নতুন করে উপার্জিত বিপুল সম্পত্তির কথা জানতে পেরে তারা আর নিজেদের লোভ সামলে রাখতে পারল না। এর কয়েকদিন পরই রাজধানী ঢাকায় জালালউদ্দিনের শিল্পকর্মের এক চোখ ধাঁধানো বিশাল প্রদর্শনীর আয়োজন করা হলো। দেশের বড় বড় মন্ত্রী, আমলা আর নামজাদা শিল্পপতিরা সেখানে উপস্থিত ছিলেন। এই মোক্ষম সুযোগে রফিক আর শফিক তাদের স্ত্রীদের নিয়ে সেই ভিড়ে ঠাসা প্রদর্শনীতে ছুটে এলো। তারা নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ভিড় ঠেলে একেবারে সামনে এগিয়ে গিয়ে জালালউদ্দিনের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, আমরা তোমার ছেলে বাবা, সেদিনের ভুলের জন্য আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা। জালালউদ্দিন খুব শান্তভাবে তাদের দিকে কেবল এক ঝলক তাকালেন। আজ তার চোখে কোনো ক্ষোভ বা আবেগ ছিল না, ছিল শুধুই তীব্র করুণা আর একরাশ অবজ্ঞা। তিনি নির্বিকার মুখে নিরাপত্তারক্ষীদের দিকে ইশারা করে বললেন, এদের তো আমি চিনি না, এরা আমার কেউ নয়। আপনারা দয়া করে এদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিন। হাজারো গণ্যমান্য মানুষের সামনে এমন চরম অপমানিত হয়ে রফিক আর শফিক মাথা নিচু করে লেজ গুটিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আজ তারা হাড়ে হাড়ে বুঝতে পারল যে কেবল সস্তা টাকার লোভে তারা শুধু একজন জন্মদাতা পিতাকেই হারায়নি, তারা তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর ছায়াকে চিরতরে হারিয়ে ফেলেছে। অন্যদিকে জালালউদ্দিন এখন তার আদরের মেয়ে ফাতিমা আর তার ভালোবাসার পরিবারকে নিয়ে সগৌরবে সম্মানের সাথে নিজের গ্রামের সেই পুরনো ভিটেতেই পরম সুখে দিন কাটাচ্ছেন। পরিশেষে শুধু এটুকু বলা যায়, সীমাহীন লোভ আর স্বার্থপরতা মানুষকে বোধহীন ও অন্ধ করে দেয়। বাবা মা কখনোই বাতিল হয়ে যাওয়া পুরনো আসবাবপত্র বা ব্যাংক ব্যালেন্স জমানোর যন্ত্র নন। তারা হলেন তপ্ত দুপুরের এক বিশাল বটগাছের সুশীতল ছায়া। যারা নিজেদের চরম অহংকারে সেই পবিত্র ছায়াকে অবহেলা করে, তাদের কপালে শেষ পর্যন্ত খাঁ খাঁ রোদে পুড়ে মরা ছাড়া আর কিছুই জোটে না। গল্পটি আপনাদের মন ছুঁতে পেরেছে কিনা তা মন্তব্যের ঘরে জানাতে পারেন। ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব জীবনের নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।